আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রধানমন্ত্রী তারেক জিয়ার চীন সফর শেষ হয়েছে, ব্রডলি বললে ভালো রকম ভাবে শেষ হয়েছে, কিন্তু যে প্রসঙ্গটা এখন সবচেয়ে জরুরি, এই সফরকে কেন্দ্র করে ইন্ডিয়ার যে প্রতিক্রিয়া মারাত্মক, আমার সব নিয়ে গেল টাইপের। তারেক জিয়া তাদের সব নিয়ে চলে গেছে, এখন দোষটা কাকে দিবে? এইটা হচ্ছে তাদের প্রবলেম। তার চেয়ে বড় প্রবলেম হলো সব জায়গায় যে প্রসঙ্গটাকে তারা তুলে নিয়ে আসছে, যে কেন চীন অমুক জায়গায় গেল, চীন ওখানে কেন গেল, চীন মোংলাতে কেন গেল, চীন তিস্তা প্রকল্প কেন করতে যাবে, প্রত্যেকটাতে একটাই অজুহাত তারা তুলতেছে। ওটা থেকে এত কিলোমিটার হলো ইন্ডিয়া, ওটা থেকে এতই কাছে হলো ইন্ডিয়া, ফলে ইন্ডিয়ান সিকিউরিটি ইন্টারেস্ট আছে। বাংলাদেশের 3 পাশে ইন্ডিয়া। এখন কি বাংলাদেশে আমরা কিছুই করতে পারবো না চীনের সাথে? কোনো বাণিজ্যিক কোনো তৎপরতা করতে পারবো না, এটাই ইন্ডিয়া বলতে চায়। মানে আমাদেরকে কিছু করতে গেলে ইন্ডিয়াকে সাথে নিয়ে করতে হবে, হাসিনা মতো। এনিওয়ে, যারা হেজিমনিক পাওয়ার, আধিপত্য দিয়া, মুরুদ নাই, কোনো অর্থনৈতিক মুরুদ নাই, আধিপত্য দিয়া তাদের নিজের দেশ চালাইতে চায়, তো সবগুলো জায়গায় ফেল করছে। লাস্ট ছিল খালি 16 বছরের হাসিনার শাসন, এবং সেটা খায়া খায়া এমন একটা মোচে তা হয়েছে যে নানার আমলে ঘি খাইছিলাম, এখনো তুরি বাজাইলে বাজে না কেন, এমনটা ভাব। তো সেই জায়গা থেকে এক্সট্রিম ক্যাম্পেইন শুরু হয়েছে। এখন পরিণতি, প্রতিক্রিয়া, হ্যাঁ এটি সাবজেক্ট আমার আজকে। প্রতিক্রিয়া হলো আজকে সকালে ঢাকার চীনা এম্বাসির রাষ্ট্রদূত ওয়েন নিজেই একটা সাংবাদিক সম্মেলন ডেকে আনছে আজকেই সকালে। কিন্তু এমনকি তামসার খবর হলো কোন মেইন স্ট্রিম মিডিয়া, আমি 1 ঘন্টা আগেও চেক করছি, কেউ এটা নিয়ে রিপোর্ট করা নাই। হ্যাঁ, অনলাইন মিডিয়া তো কত যে আছে তার ঠিক ঠিকানা নেই, তারাই মূলত রিপোর্টটা করছে। একটা এখানে রিপোর্ট দেখলাম, হাসিনা আমলে বিক্রি করে দেওয়া যাওয়া ঢাকা অবজারভার ছিল, তারা দেখি রিপোর্টটা করছে, মানে প্রো ইন্ডিয়ান আর কি। মেইন স্ট্রিম করে না, এখন গিয়ে দেখলাম একটু একটু করে করা শুরু করছে। আজকের পত্রিকা, এটা তো একটা দাহা ইন্ডিয়ানরা চালায় এরকম একটা পত্রিকা, মানে এটা করিতকর্ম মুরদ নাই, তাই নাহলে এটা অলমোস্ট একটা প্রথম আলো আর কি আসলে। কিন্তু প্রথম আলো হওয়ার মতন মুরদ নাই। মতির যতটুকু সাংবাদিকতার স্কিল আছে তার কিছুই নেই, ওদের বুঝবার যে স্কিল আছে কিছুই, নাহলে এটা কিন্তু প্রথম আলোকে ছাড়াই যেত। এনিওয়ে, তারা একটা রিপোর্ট করছে, এখন দেখলাম সমকালো বোধহয় করেছে। এনিওয়ে, কিছু এসে যায় না, সে তাকে রিপোর্টটা করতে বাধ্য। ওকে, চীনা রাষ্ট্রদূতের সার কথা কি? খুব পরিষ্কার, বাংলাদেশে কোনো বিদেশি হস্তক্ষেপ তারা বরদাস্ত করবে না। দে মিন টু সে যে বাংলাদেশে আমাদের সাথে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে যার সম্পর্ক আগাচ্ছে, এর ভিতরে কেউ বাহা ঢুকাতে চাইলে আমরা এটাকে ছেড়ে দিব না। করা হুঁশিয়ারি, ফলাই বল মিন করছে। নিচে অনুষঙ্গী যেসব বক্তব্য আছে তাতে পরিষ্কার এটা যে চীন সফরকে কেন্দ্র করে প্রসঙ্গগুলো বলছে, এবং বাংলাদেশের সাথে চীনের যেসব আলোকগুলো হয়েছে, তিস্তা প্রকল্প বা মোংলা পোর্ট দেওয়া, মোংলার পাশে ইপিজেড বানাতে দেওয়া, এগুলো প্রসঙ্গে যা যা কিছু আছে সেগুলোকে মিন করছে, তা বোঝা যায় ওই একই সাংবাদিক সম্মেলন। আর কি প্রসঙ্গ ওখানে আছে রিপোর্টে, তা যদি ফলো করেন তাহলে বোঝা যায়। ওকে, সার কথাটা হলো যে এই প্রথম চীনারা একটা খুবই কড়া, আমি মনে করি এটা প্রয়োজন হচ্ছে বেশি করা, এমন একটা সাক্ষাৎকার হয়েছে। এটা কেউ কেউ অলরেডি বাংলাদেশের অলরেডি যেটা নিয়ে একদিন
ইঙ্গিতপূর্ণ রিপোর্ট করতেছিল যে আপনারা জানেন যে গত 3 দিন ধরে অরুণাচল প্রদেশ চায়না ইন্ডিয়ার বর্ডার, এটা নিয়ে বিতর্ক বহুত পুরনো। অরুণাচল এখন আলাদা হয়েছে ঠিকই, কিন্তু এগুলো সবই আসামের অংশ ছিল 72 সালের আগে পর্যন্ত। এগুলো কেউ স্বাধীন প্রদেশ ছিল না ইন্ডিয়ান হিসাবে। 72 সালের আগে পর্যন্ত এগুলো সবই চীনের অংশ, আসামের অংশ ছিল। ইভেন ত্রিপুরাও ছিল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটা ভূখণ্ড মাত্র, কোন স্বাধীন রাজ্য না। মানে স্বাধীন বলছি মানে ইন্ডিয়ার যে 29টা রাজ্য আছে তার কেউ না। এগুলো সব ভাগাভাগি হয়েছে, ছোট ছোট রাজ্য হিসেবে স্বীকৃতি পাইছে 1972 সালের পরে। 72 সাল কেন? 72 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ইন্দিরা গান্ধীর মনে ভয় ঢুকে যায় যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে, তার এইগুলা না আলাদা আলাদা রাজ্য হয়ে যায়। মানে এগুলাকে রাজ্যেরও স্ট্যাটাস দেই নাই। এই পাহাড়ি এলাকাগুলো যদি নিজে নিজে স্বাধীন হয়ে যায় তাহলে কি হবে? এই ভয় থেকে ইন্দিরা গান্ধী সবগুলাকে রাজ্য বানাই দিয়েছিল। এটা বুঝবেন কি করে? বুঝবেন হলো কেন্দ্রীয় সরকারের তাদের আসন কয়টা তা দেখলেন একটা, বেশিরভাগই 7টার দেখবেন কেন্দ্রীয় সরকারের আসন একটা। এগুলো দেখে বুঝবেন আসামেরও বোধহয় 7টা মাত্র, তুলনায় কলকাতারই যেমন ওয়েস্ট বেঙ্গলের ধরেন 42টা। তাহলে বুঝতে পারছেন এটা কি ধরনের স্ট্যাটাস দিচ্ছে ওটাকে। ওকে, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। যেটা ইম্পর্টেন্ট তা হলো যে এই অরুণাচল প্রদেশ নিয়ে চীনারা আবাল দখল করছে। ইন্ডিয়ানদের ভাষ্য অনুযায়ী তারা আমাদের ভূখণ্ড দখল করেছে। তাদের জনজাতি বলে আবার আটকায় উঠেন না, এটা হলো আদিবাসী। তারই আরেকটা ভাষ্য, আদিবাসী শব্দটা ইন্ডিজেনিয়াস শব্দ, মানে যারা মেইন স্ট্রিমের যারা জনগোষ্ঠী তাদের আনা। তো তারা খুব আপত্তি করেছে এই জায়গা তো আমরা বংশপরা তারা হ্যান ত্যান এগুলা হবে। ফাইনালি যে ছবিটা ছড়িয়ে গেছে সবচেয়ে বেশি, সেটা হলো ইন্ডিয়ান আর্মির 2 সেনাকে চায়নারা উদ্বোস করাচ্ছে কানে ধরে, নাকে খত দিয়ে এত করা। এই জিনিসটা কেন হয়েছে খালি আমি ডিটেলে যাবো না, একটা ছোট্ট জিনিস দিব। মোদি ক্ষমতায় আসার পরে সেকেন্ড টাইম 2019 সালে ক্ষমতায় আসার পরেই তারা প্রথম, যখন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়, সংসদে ঘোষণা করে দিয়ে বলে যে 2 কাশ্মীর মিলে, কিছু অংশ চায়নার মিলে হোল কাশ্মীরটাই হলো ইন্ডিয়ান ভূখণ্ড। অমিত শাহ সংসদে বসে দাবি করে বসায়। এটা এর আগে এই ভাষায় কখনো কোনো ইন্ডিয়ান গভর্নমেন্ট করে নাই। এইটাই প্রথম 19 সালে হয়। এরপরে যেটা শুরু হয় এটাকে আমরা চিনি যেভাবে, যে আমাদের ওই ইয়ের বর্ডারে, আপনার চীন ইন্ডিয়ার বর্ডার, আমাদের কাশ্মীরের পাশে যেসব বর্ডারগুলো আছে, সেখানে ফাইনালি যে সেনার সংঘাত হয়েছিল আপনারা অনেকে জানেন যে 20 জন ইন্ডিয়ান আর্মিকে মেরে ফেলা হয়েছিল, চাইনারা মেরে ফেলছে। এবং এরপরে একটা শুধু মেরে ফেলেই শান্তি লাগে নাই, জায়গা জমি সব দখল করে নিয়েছিল ইন্ডিয়ানদের। করছিল চাইনিজের যুক্তিটা ছিল যে তোমরা যেহেতু মানো না, তাহলে এখন আমি কি মানি সেটা করব। আমি ফিরে চলে যাব 51 সালের যে সীমানাটা ছিল, যার ছাড় দিয়ে দিয়ে 94 পর্যন্ত আমরা বহু জায়গা যেগুলো আমাদের স্ট্র্যাটেজিক কারণে আমাদের জন্য খুব জরুরি না, এগুলো আমরা ইন্ডিয়াকে দিয়ে দিছি। ওই সব জিনিসগুলো আমি এখন ফেরত দিচ্ছি না। 51 না, 58 সালের বর্ডার, 58 সালের বর্ডারে যা চীনের হাত দখলে ছিল এগুলো সবই আমরা নিয়ে নিলাম ফেরত। এবং এখানে শেষ না, মোদি সংসদে বলতে বাধ্য হয়েছিল যে চীন আমাদের কোনো ভূখণ্ড দখল করে নাই। বুঝছেন ভালো করে, বিরোধী দলরা তাকে চেপে ধরার পরেও মোদি কখনো স্বীকার করে নাই সংসদে যে চীন কোন ইন্ডিয়ান ভূমি নিয়ে বসে আছে। ফলে বুঝতে পারতেছেন কি ধরনের ঠেস ধরছিল। সো এইবার সেইটির আরেকবার মনে করে, যখনই চায়না ডাইরেক্ট কথা বলে সাথে সাথে ইন্ডিয়ানরা খুবই সতর্ক হয়ে যায়। যেমন সর্বশেষ তারা ওই চায়নাদের 20 জন লোক মারা নিয়ে 2-3টা সিনেমা বানাইছিল, একটা বোধহয় হাফ ডান। চীনাদের হুমকির চোটে চীনারা খালি হুমকি দিচ্ছে একটা, যে ওই সিনেমা যে ঘটনা বর্ণনা আছে এগুলো সব মিথ্যা। সাথে সাথে ওই সিনেমা বাতিল করে দিয়েছে মোদি। বুঝতে পারেন যে ওটা এমন আক্কেলের মায়ের দিছিল চায়নারা যে মোদি খুবই সতর্ক এ ব্যাপারে। লাস্টে কম্প্রোমাইজটা হয়েছিল
ইন্ডিয়ানদের যত এক্স আর্মি অফিসার আছে তারা সবাই মিলে বলেছিল দ্রুত কম্প্রোমাইজ করে ফেলতে, কারণ ইন্ডিয়ান মুরুদ নেই চীনের সাথে আর সামরিক যুদ্ধ করার। এই কথা ওপেনলি বলে তারা এই কম্প্রোমাইজটা করছিল। ফলে এই জন্য চীনের ছোটখাটো হুমকি খুব সিরিয়াস জিনিস ইন্ডিয়ার কাছে। এই কথাটা যদি মনে রাখি তাহলে আজকে সকালের হুমকিটা কি ধরনের কাজ হচ্ছে বা কাজ হবে এটা একটা আন্দাজ করে ফেলতে পারেন আপনারা। ওকে, তাহলে এখন আসেন মোংলা কেন দেওয়া হলো। মোংলা আমাদের এত কাছে, 90 কিলোমিটারের কাছে। মোংলা আগে আমাদেরকে দিয়েছিল, আজকে এটা নিয়ে আরেকটা ফ্যাক্ট চেকিং রিপোর্ট বেরিয়েছে। রিপোর্টে বলা হচ্ছে যে এটা ইন্ডিয়াকে দেওয়া হয়েছিল সত্য 2015 সালে। ইন্ডিয়াকে যেসব চুক্তিতে দেওয়া হয়েছিল, যে যা বিনিয়োগ করতে বলা হয়েছিল, এমনিতেই তারা এটাকে লাইন অফ ক্রেডিট নাম দিয়ে একটা তারা বাংলাদেশকে ক্রেডিট দিচ্ছে, এমন একটা ভাব ধরেছিল 2 বিলিয়ন। ফ্যাক্টস হচ্ছে তারা কখনোই টাকা পয়সা আনে নাই। তার উপরে ওইটা যদি করতে যাওয়া হয় 75% ওখানে যা কিছু কেনাকাটা হবে এ সব তারা ইন্ডিয়া তার দিকে নিয়ে আসবে, ইনক্লুডিং লেবার। বুঝলেন এই ছাঁচড়া কোন ছাঁচড়ার হাতে পড়ছিল আমরা। কপাল ভালো, ওই টাইমিং এর ভিতরে ইন্ডিয়ানরা কাজ শেষ করতে পারে নাই সরকারের রেকারিংলি এটা নিয়ে নোটিশ দেওয়ার পরেও। ফলে ন্যাচারালি যখন ইউনিট সরকার আসছিল তখন ওটা ক্যান্সেল করে আর কাউকে দেওয়া যায় কিনা এই তালিকায় উঠে গেছিল। তারের সরকার যেটা বাড়তি করছে ওইটাকে এখন ফর্মাল করছে, কিন্তু ইন্ডিয়ান ক্যাম্পেইন সমানে চালাই যাচ্ছে না। যে জিনিস আমাদেরকে দেওয়া হয়েছিল এই ইনুস শয়তানটা আমাদেরকে দেয় নাই, আমাদের কাছ থেকে এটা কাটে নিয়ে চীনকে দিয়ে দিচ্ছে, এই বলে একটা মিথ্যে ক্যাম্পেইন চালাচ্ছে। ওকে, সার কথাটা তাহলে কি দাঁড়ালো? ঠিক এই জিনিসটাই আমি ওয়েট করতেছিলাম যে আমি ইন্ডিয়ান রিয়াকশনটা দেখতে চাই। এই যদি চীনের হুমকিটা আপনি ওদেরকে না দেওয়াইতে পারেন তাহলে ছেঁচড়ামিটা করে যেতে থাকবে, আলগা হুমকি দিতে থাকবে, চোটপাট দেখাতে থাকবে। এগুলোর মুখে একটা করে থাবড়া যদি মারতে না পারেন শুরুতেই, একদম একেবারে শুরুতে মারতে হবে। যদি না পারেন তাহলে আগান কিছুই করা যাবে না। আমার থ্যাঙ্কস চাইনিজ এম্বাসিকে, তারেক সরকারকেও, যে তারা অ্যাটলিস্ট এটা যে এরকম ভাবে সমাধান করা উচিত, একটা অ্যাকশনে যাওয়া উচিত, সেই অ্যাকশনে গেছে। এবং এই অ্যাকশনটা না হলে, এটা প্রাইমারি অ্যাকশনটা না হলে আগামী দিনে অনেক কিছু এখান থেকে ঠিক হয়ে যাবে, গতিমুখ ঠিক হয়ে গেছে। যদিও তারেকের বহু কিছুতে এখন পর্যন্ত নিথর নীরব হয়ে আছে, অ্যাকশন নেওয়ার কথা ছিল, নেয় নাই। বিশেষ করে ইন্ডিয়ান এই ধরনের যত কিছু শয়তানি আছে, যেমন ধরেন এখনো পর্যন্ত যতগুলো চোর টাকা নিয়ে ভাগছে ইন্ডিয়া গিয়ে বসে আছে, ইন্ডিয়ার সহযোগিতায় নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না। নিবে কি নিবে না ডিসাইড করতে পারছে না। ইন্ডিয়ানদের দাবি অমুক দাবি তমুক দাবি, এটা নিয়ে কি করে কমিটমেন্ট করে রাখছে ইন্ডিয়ার সাথে, এখন সেগুলো ছেড়ে আসে কেমন করে, এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করতেছে, এগুলো সমস্যা আছে। দিন ফুরিয়ে আসতেছে, তারেকের জন্য দ্রুত এগুলো সম্পর্কে, ইন্ডিয়ার সম্পর্কে জেনারেলি তাকে সুনির্দিষ্ট পজিশন নিতে হবে। এটা শুধুমাত্র চীনকে সাথে সফর করে আসছেন, সফরে মেলা কিছু বলে রাখছেন, এই জন্য এগুলো সব আপনা আপনি হয়ে যাবে, এটা হবে না। সোজা কথা, ইন্ডিয়া প্রসঙ্গে সুনির্দিষ্ট পজিশন নিতে হবে চীনকে, কিন্তু সেটা সেকেন্ডারি কথা। মূল প্রসঙ্গ হলো থ্যাঙ্কস টু চাইনিজ এম্বাসি, যে তারা এই প্রথম দিনে